আসসালামু আলাইকুম অ্যান্ড আজকে আমরা প্যাথোলজির খুবই বেসিক ফান্ডামেন্টাল ফাউন্ডেশনাল একটা টপিক নিয়ে ডিসকাস করব এবং সেটা হলো আপনার সেলুলার ইনজুরি। এটা প্র্যাকটিক্যাল লাইফ, এক্সাম, এই দুইটার জন্য আপনার খুবই ইম্পর্টেন্ট। এখন সেলুলার ইনজুরি যদি ডেফিনিশনটা আপনি খেয়াল করে দেখেন, যে যখন আপনার স্ট্রেস মানে সেলের উপর স্ট্রেসটা তার অ্যাডাপটিভ ক্যাপাসিটিকে এক্সিড করে, তখন আপনার সেলুলার ইনজুরি হয়। ওকে, এখন এই সেলুলার ইনজুরির এক্সটেন্ট কতটুকু সেটা ডিটারমাইন করে কয়েকটা ফ্যাক্টরের উপরে। সেগুলো হলো টাইপ অফ স্ট্রেস, মানে স্ট্রেসটা কি আপনার ইলেকট্রিক শক, হিট, ইনফেকশন না কেমিক্যাল, তারপর সিভিয়ারিটি অফ স্ট্রেস, মানে কতক্ষণ ধরে বা স্ট্রেসের সিভিয়ারিটিটা কত তার উপরে, এবং কোন ধরনের সেলগুলো ইনভলভ তার উপরে। ওকে, যেমন আপনি খেয়াল করে দেখেন ভালনারেবিলিটি হিসাবে নিউরনস খুবই ভালনারেবল এবং সাসেপ্টেবল টু ইস্কেমিয়া। তারা ইস্কেমিয়া একদম সহ্য করতে পারে না, এবং শর্ট টাইম অফ ইস্কেমিয়াতে অ্যাকচুয়ালি আপনার নিউরোনাল ডেথ হয়। ওকে, কিন্তু আপনি যদি স্কেলেটাল মাসলের কথা চিন্তা করে দেখেন, তারা রিলেটিভলি রেজিস্ট্যান্ট, তারা কিছুক্ষণ এই ইস্কেমিয়াটাকে সহ্য করতে পারে। ওকে, এখন এই ইস্কেমিয়ার আউটকামটা কি? যদি আপনার স্লো ইস্কেমিয়া হয়, যেমন আপনার এক্সাম্পল দেখেন রেনাল আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস, এইখানে আপনার ইস্কেমিয়াটা স্লোলি ডেভেলপিং, সেক্ষেত্রে অর্গানের অ্যাট্রফি হয়। বাট ইস্কেমিয়া যদি অ্যাকিউটলি হয়, যেমন আপনার অ্যাম্বোলাস, যেটা আপনার সাডেনলি ব্লাড সাপ্লাইটা কমপ্লিটলি কাট অফ করে ফেলছে, সেই ক্ষেত্রে সেলুলার ইনজুরি হয়। ওকে, এখন মেজর কজেস অফ ইনজুরি এগুলো কি? ইনফ্লামেশন, হাইপক্সিয়া, ট্রমা, যেমন ফিজিক্যাল ট্রমা থেকে আপনার ক্রাশ ইনজুরি হতে পারে। দেন নিউট্রিশনাল ইমব্যালেন্স, যেমন এখানে দেখেন ম্যাল নারিশড পারসন, কেউ আন্ডার নারিশড আর কেউ ওভার নারিশড। নেক্সটে আমরা দেখতে পারি যে জেনেটিক মিউটেশন থেকেও আপনার সেলুলার ইনজুরি হতে পারে। এখন আমরা ডিসকাস করবো আপনার হাইপক্সিয়া নিয়ে। হাইপক্সিয়ার ডেফিনিশনটা কি? হাইপক্সিয়া হলো আপনার লো অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যুস। এখন এই অক্সিজেন কেন ম্যাটার করে? কারণ অক্সিজেন হলো আপনার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, যার কারণে আপনার এটিপি প্রোডাকশন হয়। যদি আপনার অক্সিজেন সাপ্লাই কম হয়, তাহলে আপনার অ্যারোবিক মেটাবলিজম কম হবে, যার কারণে আপনার এটিপি প্রোডাকশন কম হবে। এখন মেজর কজেস কি? ইস্কেমিয়া হতে পারে। ইস্কেমিয়াতে আপনার অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট সাপ্লাই দুইটাই আপনার কম হয়ে যায় অথবা কমপ্লিটলি কাট অফ হয়ে যায়। দেন আপনার হাইপক্সেমিয়া, দেন আপনার হিমোগ্লোবিন রিলেটেড ডিফেক্টস হতে পারে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইনহিবিটরস হতে পারে, যেমন আপনার সায়ানাইড পয়জনিং অ্যান্ড আপনার কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড স্পেসিফিকলি আপনার সাইটোক্রোম অক্সিডেসকে ইনহিবিট করে। সো এখন আমরা ডিসকাস করবো আপনার হাইপক্সেমিয়া। হাইপক্সেমিয়া হলো যদি আপনার আর্টেরিয়াল প্রেশার অফ অক্সিজেন লেস দেন 60 মিলিমিটার অফ মার্কারি হয়, অথবা স্যাচুরেশন যদি লেস দেন 90% হয়। এখন মেকানিজমটা কী কী কারণে হতে পারে? একটা হচ্ছে হাই অ্যালটিটিউড, আপনি পাহাড়ের উপরে উঠলেন, যেমন আপনি ধরেন মাউন্ট এভারেস্টের উপর উঠছেন। সো হাই অ্যালটিটিউডে আপনার ব্যারোমেট্রিক প্রেশারটা কম। ব্যারোমেট্রিক প্রেশার কম হওয়ার কারণে ইন্সপায়ার্ড অক্সিজেনের প্রেশারটা কম, যার কারণে আপনার অ্যালভিওলায়ে অক্সিজেনের প্রেশারটা কম, যার কারণে আপনার আর্টারিতেও অক্সিজেনের প্রেশারটা কম, অ্যান্ড আর্টারিয়াল অক্সিজেন প্রেশারটা কম। সেটা যখন আপনার লেস দেন 60 মিলিমিটার অফ মার্কারি, তখন হচ্ছে সেটা হাইপক্সেমিয়া। ওকে, এখন হাইপোভেন্টিলেশনের কারণেও আপনার হাইপক্সেমিয়া হতে পারে। কীভাবে? হাইপোভেন্টিলেশন করলে আপনার হাইপোভেন্টিলেশন যদি হয়, তখন হয় কি যে কার্বন ডাইঅক্সাইডটা বিল্ড আপ হয়। কার্বন ডাইঅক্সাইডটা বিল্ড আপ হলে এই আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা ইনক্রিজ হয়, যেটা আপনার অক্সিজেনকে ডিসপ্লেস করতে পারে অ্যান্ড হাইপক্সেমিয়া হতে পারে। তারপর ডিফিউশন ডিফেক্টের কারণেও হতে পারে। খেয়াল করে দেখেন আপনার অ্যালভিওলার মানে অ্যালভিওলাস আর এই অ্যালভিওলার ক্যাপিলারি, এর মধ্যে যদি কোনো কারণে কোনো ব্যারিয়ার ক্রিয়েট হয়, তাহলে আপনার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জে আপনার হ্যাম্পার হয়। বাট কার্বন ডাইঅক্সাইডের যেহেতু আপনার ডিফিউশন রেটটা খুব বেশি, সেহেতু কার্বন ডাইঅক্সাইড ইজিলি আপনার পাস আউট, মানে ইজিলি আপনার এক্সচেঞ্জ হতে পারে। কিন্তু আপনার অক্সিজেনের ক্ষেত্রে প্রবলেমটা পার্টিকুলারলি দেখা দেয়, দ্যাটস ওয়াই হাইপক্সেমিয়া ডেভেলপ করতে পারে। আর 4 নাম্বার হচ্ছে এটা গ্রুপ অফ ডিসঅর্ডার, যাদের একসাথে বলা হচ্ছে ভিকিউ মিসম্যাচ। অ্যান্ড ভিকিউ কি? ভি হচ্ছে আপনার ভেন্টিলেশন, কি হচ্ছে আপনার পারফিউশন। তো এখান থেকে জাস্ট দুইটা টপিক আপনি জেনে রাখেন, এগুলো আমরা রেসপিরেটরি প্যাথোলজিতে ডিটেলসে ডিসকাস করব। সেটা হচ্ছে আপনার শান্ট আর ডেড স্পেস। সো শান্টে কী হয় যে আপনার ভেন্টিলেশন ঠিক থাকে, ভেন্টিলেশনে কোনো সমস্যা না, এখানে পারফিউশন ডিফেক্ট হয়। আর ডেড স্পেসে কী হয় যে ভেন্টিলেশনের সমস্যা, পারফিউশন ঠিক থাকে। তো শান্টের ক্ষেত্রে চিন্তা করে দেখেন রেসপন্স টু অক্সিজেন, যদি আপনার শান্টে যেহেতু আপনার ভেন্টিলেশনের সমস্যা নেই, সেহেতু আপনার অক্সিজেনেও কোনো ইমপ্রুভমেন্ট হয় না।
ডেড স্পেসে যেহেতু আপনার ভেন্টিলেশনের সমস্যা, সেহেতু আপনার অক্সিজেন সাপ্লিমেন্ট করলে পেশেন্টের র্যাডিক্যালি ইমপ্রুভমেন্ট হয়। এখন আমরা ডিসকাস করবো আপনার হাইপক্সিয়া কজেস রিলেটেড টু হিমোগ্লোবিন ডিফেক্ট। যেমন খেয়াল করে দেখেন, অ্যানিমিয়া থেকে আপনার হাইপক্সিয়া হতে পারে। কীভাবে? অ্যানিমিয়াতে কী হয় যে আপনার টোটাল আরবিসি মাসটা কমে যায়। এখন টোটাল আরবিসি মাস যখন কমে যায়, তখন আপনার টোটাল অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়, যার কারণে আপনার টোটাল অক্সিজেন কন্টেন্টটাই কমে যায়। এখানে ইন্টারেস্টিং জিনিস হলো যে আর্টারিয়াল প্রেশারটাও নর্মাল থাকে, স্যাচুরেশনটাও নর্মাল থাকে, খালি টোটাল আরবিসি কন্টেন্ট কমে যাওয়ার কারণে টোটাল অক্সিজেন কন্টেন্টটা কমে যায়। ওকে, নেক্সট আসি আমরা যে কার্বন মনোক্সাইড পয়জনিং। কার্বন মনোক্সাইড পয়জনিংটা হয় আপনার ইউজুয়ালি আপনার যারা ইউএসএমএল এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে সিনারিও থাকে এরকম যে আপনার গ্যারেজে, আপনার একটা বদ্ধ গ্যারেজে আপনার কম্বাসশন মানে গ্যাসের কার যেগুলো, এই গ্যাসের কার আপনার অন আছে, পেশেন্ট সুইসাইড অ্যাটেম্প্ট করছে, অথবা আপনার ফার্মার যে আপনার ওই বার্নে আপনার ট্র্যাক্টর চালাতে মানে ট্র্যাক্টর চালাতে না, ট্র্যাক্টর ইঞ্জিন অন আছে অ্যান্ড ফার্মার আনকনসিয়াস হয়ে পড়ে আছে, এরকম ক্লিনিক্যাল সিনারিও দেয় ইউএসএমএল এক্সামে। এখন কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের মেকানিজমটা কি? সেটা হলো যে কার্বন মনোক্সাইডের আপনার হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে উইথ ভেরি হাই অ্যাফিনিটি, এবং সে এখানে যে বাইন্ড করে থাকে তারপরে সে আর এই হিমোগ্লোবিনকে ছাড়ে না। তো হয় কি, হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দেয়। সো কার্বন মনোক্সাইড করে কি, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সিজেনকে ডিসপ্লেস করে ফেলে। এখন খেয়াল করে দেখেন, এইখানে আর্টারিয়াল প্রেশার অফ অক্সিজেনের কোনো সমস্যা নেই, বিকজ সমস্যা হচ্ছে আপনার হিমোগ্লোবিনের সাথে। হিমোগ্লোবিনের থেকে আপনার অক্সিজেনকে ডিসপ্লেস করছে, দ্যাটস ওয়াই এখানে আপনার স্যাচুরেশন কম। এবং ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে চেরি রেড স্কিন। তাহলে চিন্তা করে দেখেন, আপনাকে যদি একটা ক্লিনিক্যাল সিনারিও বা কোয়েশ্চেন দেওয়া হয় যেখানে পেশেন্টের সিনারিওটা এরকম যে পেশেন্টের পার্শিয়াল প্রেশার মানে আর্টারিয়াল প্রেশার অফ অক্সিজেন নর্মাল, স্যাচুরেশন কম এবং চেরি রেড স্কিন, এবং তারপর আপনাকে অপশান দেওয়া হলো যে কজ কি, অ্যানিমিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং কি মেথামোগ্লোবিনেমিয়া, আপনি কিন্তু তখন ইজিলি অ্যান্সার করতে পারবেন। ওকে, এখন নেক্সট টপিকটা হচ্ছে আমাদের, নেক্সট টপিক তো না, যে নেক্সট পোর্শনটা হচ্ছে আপনাদের মেথহেমোগ্লোবিনেমিয়া। সো খেয়াল করে দেখেন, হিমোগ্লোবিন কিন্তু অ্যাকচুয়ালি আপনার হিম আর গ্লোবিন এই দুইটা মলিকুলের কম্বিনেশন। এখন গ্লোবিন হচ্ছে আপনার প্রোটিন কম্পোনেন্ট আর হিম হচ্ছে আপনার আয়রন কম্পোনেন্ট। তো এই আয়রন কম্পোনেন্টে আয়রনটা থাকে আপনার Fe2+ স্টেটে। তো কোনো কারণে যদি এই আয়রনটা আপনার Fe3+ কনভার্ট হয়ে যায়, তখন আর সে অক্সিজেনকে বাইন্ড করতে পারে না। সো অক্সিজেনকে যদি বাইন্ড করতে না পারে, তো সেই আপনার অক্সিজেন ডেলিভারিটা কমে যায়। অক্সিজেন ডেলিভারি কমে গেলে আপনার হাইপক্সিয়া হয়। এখন এর ক্লাসিক্যাল একটা এক্সাম ক্লু হচ্ছে আপনার ব্লাড অ্যাপিয়ারেন্সটা হচ্ছে আপনার চকলেট কালার, এবং ট্রিটমেন্টটা হচ্ছে আপনার IV মেথিলিন ব্লু। ওকে, এখন আমরা দেখব যে সেলুলার ইনজুরির যে স্টেজগুলো, এখন সেলুলার ইনজুরি এক্সটেন্ডের উপরে, যে আপনার সেলুলার ইনজুরিটা কতক্ষণ ধরে হচ্ছে বা সিভিয়ারিটি কতটুকু, তার উপরে ডিপেন্ড করে সেলুলার ইনজুরিকে আপনার ডিভাইড করা হয়েছে রিভার্সিবল ইনজুরি আর ইরিভার্সিবল ইনজুরি। এখন দুইটা ডিফারেন্সিয়েট করবেন কীভাবে, সেটা আমরা এখন দেখব। এখন এই রিভার্সিবল ইনজুরির হলমার্কটা হচ্ছে আপনার সেলুলার সোয়েলিং। মেকানিজমটা কি? ওয়েল, সেলুলার ইনজুরির সবচেয়ে কমন কজ হচ্ছে আপনার হাইপক্সিয়া। এখন হাইপক্সিয়া মানে কি? কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে লো অক্সিজেন ডেলিভারি টু দ্য সেলস। এখন অক্সিজেন ডেলিভারি যদি কম হয়, তাহলে আপনার অ্যারোবিক মেটাবলিজম কম হবে। অ্যারোবিক মেটাবলিজম কম হলে আপনার এটিপি প্রোডাকশন কম হবে। খেয়াল করে দেখেন, একটা সেল তার টোটাল এটিপি প্রোডাকশনের অলমোস্ট 70% কনজিউম করে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস এই পাম্পটার পেছনে। এখন যদি আপনার এটিপি প্রোডাকশনটা কম হয়, তাহলে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএসের পাম্প ফেল করবে। এখন সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএসের পাম্প যদি ফেল হয়, তাহলে আর এই পাম্পটা অসমোটিক ব্যালেন্স রাখতে পারে না। অসমোটিক ব্যালেন্স যখন রাখতে পারে না, তখন সেলের অসমোটিক সোয়েলিং হয়, এবং যে স্ট্রাকচারাল চেঞ্জগুলো দেখা যায় এই অসমোটিক সোয়েলিংয়ের কারণে, সেটা হচ্ছে মাইক্রোভিলাইটা লস্ট হয়। মাইক্রোভিলাই লস্ট হলে সে আর নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে পারে না। তারপর মেমব্রেনের ব্লেবিং হয়, এবং ইভেনচুয়ালি ইন্ট্রাসেলুলার সোয়েলিংয়ের কারণে এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেটা সোয়েলিং হয়। সোয়েলিং হলে আপনার রাইবোজোম ডিট্যাচড হয়ে যায়, যার কারণে আর প্রোটিন সিনথেসিস হতে পারে না। সো এখন আমরা ডিসকাস করবো আপনার ইরিভার্সিবল ইনজুরি। এখন ইরিভার্সিবল ইনজুরির হলমার্কটা কি? সেটা হচ্ছে আপনার মেমব্রেন ড্যামেজ, এবং এই মেমব্রেনটা
শুধু আপনার প্লাজমা মেমব্রেন না, প্লাজমা মেমব্রেন ড্যামেজ, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ড্যামেজ অ্যান্ড লাইসোসোমাল মেমব্রেন ড্যামেজ। এখন দেখেন একেকটার কনসিকুয়েন্সেস কি? সো প্লাজমা মেমব্রেন যখন ড্যামেজ হয় তখন আপনার এই যে ইন্ট্রাসেলুলার স্পেসিফিকলি ইন্ট্রাসাইটোপ্লাজমিক যে এনজাইমগুলো থাকে সেগুলো আপনার সার্কুলেশনে লিক হয়। এখন এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি? সেটা হচ্ছে যে চিন্তা করে দেখেন মায়োকার্ডিয়াল সেলের যদি আপনার ইররিভার্সিবল ইনজুরি হয়, তাহলে প্লাজমা মেমব্রেন ড্যামেজ হওয়ার কারণে মায়োকার্ডিয়াল সেলের মধ্যে যে ট্রোপোনিন এনজাইমটা ছিল, সেটা এখন আপনার সার্কুলেশনে লিক আউট হইছে এবং সার্কুলেশনে লিক আউট হওয়ার কারণে আমরা যদি এই পেশেন্টের ব্লাড টেস্ট করি, তখন আমরা এর ট্রোপোনিন লেভেলটা এলিভেটেড পাবো। ওকে? এবং এই ট্রোপোনিন লেভেল এলিভেটেড থেকে আমরা এটা বুঝতে পারবো যে পেশেন্টের অ্যাকচুয়ালি মায়োকার্ডিয়াল সেলের irreversible ইনজুরি হইছে। মায়োকার্ডিয়াল সেলের সেল ডেথ হইছে। ওকে? এখন এই প্লাজমা মেমব্রেন ড্যামেজ হলে আপনার এক্সট্রা সেলুলার স্পেসে আপনার ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। ইন্ট্রাসেলুলার স্পেসে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা কম থাকে। তো যখন প্লাজমা মেমব্রেন ড্যামেজ হয় তখন আপনার ম্যাসিভ ক্যালসিয়ামের ইনফ্লাক্স হয়। ওকে? তারপর খেয়াল করে দেখেন, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা স্পেশাল মলিকিউল থাকে যার নাম হচ্ছে আপনার সাইটোক্রোম সি। এই মাইটোকন্ড্রিয়ার যখন মেমব্রেনটা ড্যামেজ হয়ে যায়, তখন এই সাইটোক্রোম সি মাইটোকন্ড্রিয়া থেকে আপনার সাইটোপ্লাজমে চলে আসে এবং সে তখন আপনার অ্যাপোপ্টোটিক পাথওয়েকে অ্যাক্টিভেট করতে পারে এবং সেখান থেকে আপনার অ্যাপোপ্টোসিসও হতে পারে। তারপর লাইসোসোমাল মেমব্রেনও ড্যামেজ হতে পারে। এখন লাইসোসোমের মধ্যে আপনার নরমালি থাকে হাইড্রোলিটিক এনজাইম, কিন্তু মেমব্রেনটা ইনট্যাক্ট থাকার কারণে এই হাইড্রোলিটিক এনজাইমটা লাইসোসোমের মধ্যেই থাকে। কিন্তু যখন লাইসোসোমাল মেমব্রেনটা ড্যামেজ হয়ে যায়, তখন এই হাইড্রোলিটিক এনজাইমটা লিক হয়। লিক হয়ে সেলের নিজের থেকে ড্যামেজ করা শুরু করে, লাইসিস করা শুরু করে, যে প্রসেসটাকে বলা হচ্ছে অটোলাইসিস। এখন এই ৩ টা পাথওয়ে মানে ৩ টা মেমব্রেন ড্যামেজের কনসিকুয়েন্সেস একটাই, সেটা হচ্ছে আপনার সেল ডেথ। ওকে? সো আপনার সেলুলার ইনজুরি নিয়ে এগুলোই ছিল আপনার সবচেয়ে হাই ডিসকাশন। মোটামুটি এখান থেকে আপনার এক্সাম রিলেটেড কোয়েশ্চেনগুলো আসে। ওকে? সো দ্যাটস ইট।